আজকে তোমাদের লাভ ও ক্ষতি সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো লাভ ও ক্ষতির ইংরাজি হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো লাভ ও ক্ষতি সম্বন্ধে জানতে হলে তোমাদের প্রথমে কিছু শব্দের সাথে আরও ভালো করে পরিচয় হতে হবে। তো সেগুলো কি? প্রথমত ক্রয় মূল্য, তারপরে বিক্রয় মূল্য। ক্রয় মূল্যকে ইংরাজিতে বলা হয় কস্ট প্রাইস, আর বিক্রয় মূল্যকে ইংরাজিতে বলা হয় সেলিং প্রাইস। এবং ক্রয় মূল্য, এই যে কস্ট প্রাইস, এটাকে শর্টকাটে লেখা হয় সিপি, আর বিক্রয় মূল্য এই যে সেলিং প্রাইস, এটিকে শর্টকাটে লেখা হয় এসপি। এখান থেকে সি, আর এখান থেকে পি সিপি, আর এখান থেকে এস, আর এখান থেকে পি এসপি। এবার দেখো, যদি তুমি বাজারে গিয়ে 200 টাকা মূল্যের একটা বই কেনো এবং সেই বইটি তোমার কোনো বন্ধুকে 220 টাকায় বিক্রি করো, তাহলে দেখো তুমি যে বইটা কিনছো সেটা হচ্ছে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, আর তুমি যদি 220 টাকায় বিক্রি করো সেটা হবে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। তাহলে দেখো ইহাতে তোমার লাভ হচ্ছে 20 টাকা। 200 টাকায় কিনছো, 220 টাকায় বিক্রি করছো, তাহলে স্বাভাবিকভাবে তোমার কি 20 টাকা লাভ হচ্ছে। তাহলে এই 20 টাকাটা কি লাভ, ইংরেজিতে যাকে বলে প্রফিট। এবার দেখো, তোমার যদি বলে শতকরা লাভ বা লাভের হার, তখন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখো, তোমার যেটা লাভ হয়েছে, অর্থাৎ তোমার কত 20 টাকা লাভ হয়েছে, সেই 20টা বসবে, এবং কত টাকার উপরে 20 টাকা লাভ হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্যের উপরে, অর্থাৎ কস্ট প্রাইসের উপরে 200 টাকার উপরে তোমার 20 টাকা লাভ হয়েছে, তাহলে এখানে তলায় 200 বসবে, গুণ 100। এই দুটো শূন্য কাটা যাবে, 2, এখানে 10, তাহলে 10 টাকা। তাহলে এক্ষেত্রে শতকরা লাভ বা লাভের হার 10 টাকা হবে। এখানে শতকরা লাভ বা লাভের হার, এটার ক্ষেত্রে সর্বদা মনে রাখতে হবে যে সূত্রটা হবে অ্যাকচুয়ালি আমার কত লাভ হচ্ছে এবং কার উপরে লাভ হচ্ছে, ক্রয় মূল্যের উপরে। কিন্তু সর্বদা এইটা মাথায় রাখতে হবে যে লাভের হার বা শতকরা লাভ আমার সর্বদা ক্রয় মূল্যের উপরে বের করতে হবে, এইটা মাথায় রাখতে হবে যে ক্রয় মূল্যের উপরে। আর যেহেতু হার বলেছে, লাভের হার বা শতকরা লাভ বলেছে, তাই আমার 100 নিতে হবে। অর্থাৎ আমার লাভের হার বা শতকরা লাভ যদি বার করতে বলে, তাহলে আমি প্রথমে লাভটা লিখবো, এখানে লাভ কত 20, তাই এখানে 20 লিখেছি, আর এখানে ক্রয় মূল্য কত 200, তাই এখানে 200 লিখেছি। আর সর্বদা এইটা সর্বদা মাথায় রাখতে হবে যে আমার সর্বদা ক্রয় মূল্যের উপরে লাভের হারটা বার করতে হবে।
তারপর এবার যদি ধরো তুমি 200 টাকার মূল্যে কোনো বই কিনলে, এখন সেটা 160 টাকায় বিক্রি করলে, তাই সেক্ষেত্রে কত? 40 টাকা আমার কি 40 টাকাটা কি তোমার কাছে কম পড়ে গেল, তার মানে কি 40 টাকা কি ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতিকে ইংরাজিতে কি বলে? লস। তাহলে 40 টাকা তোমার কি লস হয়েছে। তাহলে এক্ষেত্রে ক্ষতির হার বা শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি বা ক্ষতির হার কি হবে? তাই ক্ষতিটা কত হয়েছে? 40 টাকা। তাহলে 40 কার ওপর হয়েছে? তুমি 200 টাকার জিনিস কিনেছো, তার ওপরে ক্ষতি হয়েছে, তাই 200। আর হার বলেছে যেহেতু, তাই 100। তাহলে এই 0 0 কাটা যাচ্ছে, 2 20। তাহলে শতকরা 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এখানে শতকরা ক্ষতি বা ক্ষতির হারের সূত্র কি হবে? প্রথমে তো ক্ষতি থাকবে এবং তলায় হবে ক্রয় মূল্য। অর্থাৎ সর্বদা এইটা মাথায় রাখতে হবে যে লাভ বা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপরে হয়। অর্থাৎ ক্রয় মূল্যের উপরে আমরা বিচার করব লাভ বা ক্ষতি কত। আর এবার 100 কত, যেহেতু হার চেয়েছে তাই 100 কত। অর্থাৎ শতকরা ক্ষতি বা ক্ষতির হার যদি বার করতে বলে, তাহলে আমার প্রথমে ক্ষতি লিখব, তারপরে ক্রয় মূল্য লিখব। অর্থাৎ ক্রয় মূল্যের উপরে ক্ষতি কতটা। এটা বিক্রয় মূল্যের উপরে ক্ষতি কখনো বার করলে হবে না। যদি প্রশ্নে বলে দেওয়া থাকে সেক্ষেত্রে বার করা যেতে পারে যে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি কত, কিন্তু যদি কিছু না বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমার ক্রয় মূল্যের উপরে ক্ষতিটা বার করতে হবে। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি বার করতে হবে। অর্থাৎ ক্রয় মূল্যের উপরে এখানে ক্ষতি, এখানে কত বেড়েছে? 20 টাকা। 200 টাকায় কিনে 160 টাকায় বিক্রি করলে সেক্ষেত্রে ক্ষতি কত বেড়েছে? আমার 20 টাকা। তো কীভাবে বার করলাম সেটা? না, উপরে ক্ষতি এবং কিসের উপরে ক্ষতি? ক্রয় মূল্যের উপরে ক্ষতি। এইটা আমার ভালো করে মাথায় রাখতে হবে যে আমি ক্রয় মূল্যের উপরে ক্ষতিটা বার করব, বিক্রয় মূল্যের উপরে নয়। গুণ 100 করে, তাহলে আমি ক্ষতিটা পেলাম। এরপর আবার আমি লিখছি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং আর একটি হচ্ছে শব্দ ধার্য মূল্য। ক্রয় মূল্যকে কি বলা হয়? কস্ট প্রাইস। বিক্রয় মূল্যকে কি বলা হয়? সেলিং প্রাইস। এবং ধার্য মূল্যকে কি বলা হয়? ধার্য মূল্যকে প্রাইস। তাহলে ক্রয় মূল্য শর্ট ফর্ম কী হবে? সিপি। বিক্রয় মূল্য শর্ট ফর্ম হবে এসপি। এবার ধার্য মূল্য, ইংরেজিতে বলে মার্কেট প্রাইস, এর শর্ট ফর্ম হবে এমপি। পরবর্তী ক্ষেত্রে এই শর্ট ফর্মগুলো আমি ইউজ করব, তাই শর্ট ফর্মগুলো ভালো করে মনে রাখতে হবে। এবার ধার্য মূল্য জিনিসটা কি? তুমি বাজারে যদি যাও, তাহলে সেক্ষেত্রে বাজারে গিয়ে তুমি 250 টাকা দামের তুমি বই কিনতে গেলে, এবার সেখানে সেই বইটার মূল্য লেখা আছে 250 টাকা। এবার তোমাকে দোকানদার 220 টাকায় সেই বইটি বিক্রি করলো। তাহলে এক্ষেত্রে দোকানদার তোমাকে কি দিল? এক্ষেত্রে দোকানদার তোমাকে ছাড় দিল। অর্থাৎ 250 টাকা বইটার মূল্য লেখা ছিল, কিন্তু তোমার সেক্ষেত্রে 220 টাকা দিয়েছিল।
কুড়ি টাকায় তোমার কাছে বইটি বিক্রি করলো, তাহলে সেক্ষেত্রে কি দোকানদার ছাড় দিল, কত টাকা ছাড় দিল? 30 টাকা। এবার ছাড়ের ইংরাজিতে কি বলে? ডিসকাউন্ট। এবার ছাড়ের ক্ষেত্রে বিষয়টা মনে রাখতে হবে, এখানে ছাড়ের হার, ছাড়ের হার, তাহলে কী হবে? এখানে ছাড় কত পেয়েছি আমি? 30 টাকা পেয়েছি। এবার ছাড়টা কিসের ওপর আমি পেলাম? পেয়েছি, অর্থাৎ ধার্য মূল্যের তো উপরে পেয়েছি। তার কারণ ধার্য মূল্য দেখেই তো আমার ছাড় দিয়েছে 30 টাকা। এইটা সর্বদা মনে রাখবে যে ছাড়ের হার সর্বদা ধার্য মূল্যের উপরে হয়, অর্থাৎ ছাড় সর্বদা ধার্য মূল্যের উপরে হয়। অর্থাৎ 250 টাকা ছাড় দিলাম, 250 টাকার উপরে ছাড় পেয়েছি, এবং 100ই কত সেইটা আমার বার করতে হবে। তাহলে এই শূন্য কাটা গেল, 5 দিয়ে 5 2 কোনো 10, 5 5 25, 5 6 30, তাহলে 12 টাকা। তাহলে এক্ষেত্রে ছাড় আমি কত পেলাম? 12 টাকা। তাহলে এখানে ছাড়ের হারের সূত্রটা কি হবে? ছাড়ের হার সমান ছাড় বাই ধার্য মূল্য গুণ 100। অর্থাৎ ছাড় সর্বদা ধার্য মূল্যের উপরে হয়, এইটা সর্বদা মাথায় রাখতে হবে। আর লাভ বা ক্ষতি, এখানে যদি আমি বলি লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি সর্বদা কি ক্রয় মূল্যের উপরে হয়, এটা মাথায় রাখতে হবে যে লাভ বা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপরে হয়, কিন্তু ছাড় সর্বদা ধার্য মূল্যের উপরে হয়। এইটা ভালো করে মাথায় রাখতে হবে যে, আবার বলছি যে ছাড় সর্বদা ধার্য মূল্যের উপরে হয়, লাভ বা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপরে হয়। দেখো এখানে বলেছে ক্রয় মূল্যের ওপর এত % ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি। তাহলে ক্রয় মূল্য ব্র্যাকেটে সিপি বিক্রয় মূল্য ব্র্যাকেটে এসপি। তাহলে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 10% ক্ষতি মানে কি বিক্রয় মূল্য সেটা কত? 90 টাকা। যেহেতু 10% ক্ষতি বলেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। তাহলে বলছে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি। এখানে দেখো প্রশ্নে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি বলে দিয়েছে, তাই আমার বিক্রয় মূল্যের উপরে ক্ষতিটা বার করতে হবে। যদি প্রশ্নে কিছু না বলা থাকতো তাহলে আমি সেক্ষেত্রে ক্রয় মূল্যের উপরে বার করতাম। তাহলে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত? 90। তার উপরে ক্ষতি কত হয়েছে? 100 টাকার জিনিস আমি 90 টাকায় বিক্রি করেছি, তাহলে 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 100 কত? তাহলে এই শূন্য, তাহলে কত হচ্ছে? 100/9। 9 1 9, 10, 9 1 9, 1, 11/9%। এবার দেখো এটাকে আমি এইভাবেও করতে পারি, সেটা দেখো এখানে বলছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি। তাই বিক্রয় মূল্যের উপরে ক্ষতিটা আমার বার করতে হবে। তো এইটা দেখো কীভাবে করছি, 90-এ 10 ক্ষতিটা কত? যেহেতু বিক্রয় মূল্যের উপরে বলেছে তাই আমি 90টা লিখছি। 90-এ 10 ক্ষতি, 1-এ 10/90 ক্ষতি, এবং 100 কত?
এখানে অ্যাকচুয়ালি ঐকিক নিয়ম হিসেবে করলাম, এটা একেবারে করে দিয়েছি আর এটা ঐকিক নিয়ম হিসেবে করছি। তাহলে 100/9, আর 100/9 সমান কত পেলাম এখানে 11.1/9%। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রয় করে, দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের উপরে লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য কি সিপি আর বিক্রয় মূল্য কি এসপি। এখন ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রি করে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য যেহেতু 10% লাভ তাহলে 110 টাকা হবে। এবার বলছে দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর লাভ হয়েছে। দেখো এখানে বলেছে বিক্রয় মূল্যের উপরে, তাহলে বিক্রয় মূল্যের উপরে আমার লাভটা বের করতে হবে। তাহলে 110 টাকায় লাভ হয় কত, 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ হয় কত 10 টাকা। তাহলে 1 টাকার জিনিস 10/110, আর 100 টাকার জিনিস কত, আমি এটা একবার এখানে 100 লিখে দিলাম। 100 টাকার জিনিস কত, 100 টাকার জিনিস কত হবে সেটা আমি একবারে করে দিচ্ছি। তাহলে 0 0 কাটা যাবে, 100/11, 100, 9 11 99, 1, 1/11%। তাহলে 9×1/11%, অর্থাৎ বিক্রয় মূল্য লাভ উপরে লাভ হয়েছে 9×1/11%। তারপর বিক্রয় মূল্যের ওপর 5% লাভ হলে ক্রয় মূল্যের ওপরে কত শতাংশ লাভ। দেখো সিপি অর্থাৎ ক্রয় মূল্য, এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের ওপর 5% লাভ হলে, এখানে দেখো স্পষ্টভাবে বলে দিয়েছে যে বিক্রয় মূল্যের ওপর 5% লাভ, তাই আমার বিক্রয় মূল্যের ওপরে বলে দিয়েছে, তাই আমার বিক্রয় মূল্যটাকে 100 ধরতে হবে, অর্থাৎ ক্রয় মূল্যটাকে 100 ধরলে হবে না। এখানে যেহেতু বলে দিয়েছে স্পষ্টভাবে বিক্রয় মূল্যের ওপর 5% লাভ হবে, তাই বিক্রয় মূল্যটাকে আমি 100 ধরব। 5% লাভ হলে, তাহলে এখানে দেখো 5% লাভ হলে, তাহলে আমার যখন 5% লাভ হচ্ছে বিক্রয় মূল্যের ওপরে, তাহলে ক্রয় মূল্য নিশ্চিতভাবে কত 95 হবে। মানে 100 যদি বিক্রয় মূল্য হয় সেক্ষেত্রে কি 5 টাকা কম হবে, অর্থাৎ 95 100 হিসাবে। এর বলছে ক্রয় মূল্যের উপরে কত শতাংশ লাভ হবে, তাহলে ক্রয় মূল্যের উপরে আমার এখানে বার করতে হবে। তাহলে 95 টাকা লাভ হবে, ক্রয় মূল্যের উপরে আমার কত শতাংশ লাভ হবে সেটা বার করতে পারে। তাহলে 95-এর উপরে কত লাভ 5 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য তো 95, তার উপরে লাভ কত 5 টাকা। 1-এ 5/95 আর 100 কত 5×9=95, অর্থাৎ 100/19, 5×9=95, 5/19%, তাহলে 5×5/19%, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের ওপর 30% লাভে বিক্রয় করে, তবে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত। তাহলে দেখো সিপি ক্রয় মূল্য, এসপি বিক্রয় মূল্য। তাহলে এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় মূল্যের ওপরে 30% লাভে বিক্রয় করে। এখানে ভালো করে বুঝতে হবে যে বিক্রয় মূল্যের ওপর 30% লাভ, তাহলে কি বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 30% লাভে যেহেতু বিক্রি করেছে তাই ক্রয় মূল্য কত হবে 70 টাকা। যখন 70 টাকা থাকবে তারপরে তো তার যখন বিক্রয় মূল্যের ওপরে 30% লাভ হবে তখন ক্রয় মূল্য কত হবে 70 টাকা। এখান থেকে তবে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত, তাহলে ক্রয় মূল্যের উপরে লাভের হার 70-এ, ক্রয় মূল্য কত 70, তাই 70-এ 30 লাভ, 1-এ 30/70 লাভ, আর 100 কত, 0 0 কাটা যাবে, তাহলে 300/7, 300, 4×7
28, 20, 7 2 14, 6, 6/7 অর্থাৎ 42.6/7। তাহলে 42.6/7 এইটা হবে অ্যান্সার। তারপর এখানে বলেছে বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে। তাহলে সিপি ক্রয় মূল্য, এসপি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে এক্ষেত্রে কি 15% ক্ষতি, ক্ষতি বলেছে ভালো করে বুঝতে হবে, 15% ক্ষতি, তাই নিশ্চিতভাবে ক্রয় মূল্য 115 টাকা। 115 টাকার জিনিস যদি 100 টাকায় বিক্রি করে তবেই তোমার 15 টাকা 15% ক্ষতি হবে। তাই এখানে বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 115 টাকা। তাই ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি, তাই ক্রয় মূল্যের ওপর বের করতে হবে। তাহলে 115 ক্ষতি, 15/115 আর 100 কত, তাহলে কাটাকুটি করলে 5 দিয়ে 3 আর 5 2 10, 23, 300/23, 300, 23 1 23, 70, 3 দিয়ে 3 3 9, 3 2 6, 1/23%। তাহলে 13.1/23%, 13.1/23%, তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে বিক্রয় মূল্যের ওপর এত % ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্য ব্র্যাকেটে সিপি বিক্রয় মূল্য ব্র্যাকেটে এসপি। তাহলে এখানে স্পষ্ট বলে দিয়েছে যে বিক্রয় মূল্যের ওপর 25% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যটা 100 ধরতে হবে, আর 25% যেহেতু ক্ষতি বলেছে তাহলে কি ক্রয় মূল্য কত হবে 125। এবার বলেছে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে, তাহলে আমার এখানে ক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি সেটা বার করতে হবে ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য কত বলে দেওয়া আছে 125, তাহলে 125-এ কত শতাংশ ক্ষতি হবে, তাহলে 125 টাকা যদি ক্রয় মূল্য হয় আর বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, অর্থাৎ 125 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করেছে, তাহলে কত ক্ষতি 25 টাকা ক্ষতি। তাহলে 25/125 আর 100 কত, তাহলে 5 আর 5 দিয়ে 20, তাহলে কি 20% ক্ষতি, তাহলে এটা হবে অ্যান্সার। তারপর একটি জমি এত টাকায় বিক্রয় করায় এত % ক্ষতি হয়, জমিটির ক্রয় মূল্য কত। তাহলে দেখো ক্রয় মূল্য এটা কি বলা হয় সিপি। এখন সিপির ক্রয় মূল্যর বলেছে একটি জমি এত টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হয়। 5% ক্ষতি মানে কি বিক্রয় মূল্য সিপি 95%, এইটাই তো বিক্রয় মূল্য, যেহেতু বলেছে 5% ক্ষতি তাহলে সিপির 95%, এটা কি বিক্রয় মূল্য বা এসপি। তাহলে সিপির 95% এটা সমান কত বলে দিয়েছে, এত বলে দিয়েছে 4,085, অর্থাৎ বিক্রয় মূল্য সমান কত বলে দিয়েছে এত, তাহলে এটা সমান কত হবে এত হবে, তাহলে এটা সমাধান করলে বেরিয়ে যাবে। তাহলে সিপি সমান 4085 গুণ 195, 5 দিয়ে
5 একে 5, 5 নং 45, 5 8টা 40, 5 একে 5, 5 7 35, 19 দিয়ে 4 19 76, 57, 3 19 57। তাহলে সিপি সমান কত হচ্ছে? 43। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর একটি দ্রব্য 210 টাকায় বিক্রয় করায় 40% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে তাই ক্রয় মূল্য সিপি, এখানে বলছে 40% লাভ হয়, অর্থাৎ 100%-এ 40% লাভ হয়, তাহলে বিক্রয় হবে কত? 140%। যেহেতু 40% লাভ হয়, 100%-এর জিনিস যদি 40% লাভ হয়, তাহলে বিক্রয় হবে কত? 140%। তাহলে 140/100। তাহলে এই টোটালটা কত পেলাম আমি? কী পেলাম অ্যাকচুয়ালি? বিক্রয় মূল্য পেলাম, এসপি পেলাম। আর এই বিক্রয় মূল্যর মান কত দেওয়া আছে? 210 টাকায়। তাহলে এটা সমান 210। তাহলে এখানে সিপি সমান 210 গুণ 100/140। এই শূন্য কাটা যাচ্ছে, 7 দিয়ে 3 7 21, 2 2 দিয়ে 50, 3 50, 150। অর্থাৎ সিপি অর্থাৎ ক্রয় মূল্য সমান কত? 150। তারপর এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে, 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখো এখানে আমি লিখছি দ্রব্য মূল্য। এর বলছে 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করায়, তাহলে কি 5টি দ্রব্য কত টাকায়? 4 টাকায় ক্রয় করে 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করে, তাহলে এটা কি? ক্রয় করেছে, অর্থাৎ সিপি। এবার এসপি কি? এসপি কি বলেছে? 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করে, তাহলে 4টি দ্রব্য বিক্রয় করে কত? 5 টাকায়। এবার দেখো এখানে আমি দ্রব্য অর্থাৎ সিপির দ্রব্য আর এসপির দ্রব্য সমান করব। তাহলে এখানে সমান করতে গেলে উপরে 4 দিয়ে গুণ করতে হবে আর নিচে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 5 20 আর এখানে 4 5 20। তাহলে উপরে যেহেতু আমি 4 দিয়ে গুণ করেছি, তাহলে এখানেও 4 দিয়ে গুণ করতে হবে, আর নিচে যেহেতু 5 দিয়ে গুণ করেছি, তাহলে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 4 16, 5 5 25। অর্থাৎ এক্ষেত্রে 20টি দ্রব্যর ক্রয় মূল্য কত? 16 টাকা। আর 20টি দ্রব্যর কি বিক্রয় মূল্য কত? 25 টাকা। এর বলছে বিক্রয় করা কত লাভ বা ক্ষতি হলো। তাই লাভ বা ক্ষতি, এখানে দেখো 16 টাকায় জিনিস 25 টাকায় বিক্রি করছে, তাই লাভ কত হচ্ছে? এখানে 9 টাকা। প্রাথমিক মূল্য কত ছিল? 16 টাকা। তাই প্রাথমিক মূল্যের উপরে লাভ বা ক্ষতি বের করতে হবে। তাহলে 16 টাকায় লাভ হয় কত? 9 টাকা। একে লাভ হয় কত? 9/16 টাকা। আর 100 কত? তাহলে দেখো এখানে 4 দিয়ে 4 25 100, আর এখানে 4 4 16। এখানে যদি 9 আর 25 গুণ করি, 5 9 45-এর 5 হাতে 4, 9 2 18, 8 4 22/4, 225, 4 5 20, 25, 4 6 24, 1/4%। তাহলে 56.1/4%, এটা হবে অ্যান্সার, লাভ। তারপর এক ব্যক্তি 15টি আপেল ক্রয় করে 12 টাকায় এবং 12টি আপেল বিক্রয় করে 15 টাকায়, তবে কত লাভ বা ক্ষতি হলো? তাহলে এখানে আপেল আর এখানে মূল্য,
তাহলে 15টি আপেল ক্রয় করে কত? 12 টাকায়। তাহলে এটা কি? সিপি। এর বলছে 12টি আপেল বিক্রয় করে 15 টাকায়। তাহলে 12টি আপেল 15 টাকায় বিক্রি করছে, তাহলে এটা কি? এসপি। তাহলে এটা সমান করতে হবে। তাহলে সমান করতে গেলে দেখো এখানে 12 আর 15 লসাগু করব। তাহলে 3 দিয়ে 3 4 12, 3 5 15, 3 4 12, 5 12 60। তাহলে আমার 60 করতে হবে। 4 15 60 আর 5 12 60। তাহলে 4 15 60 আর 5 12 60। এখানে 4 দিয়ে গুণ করেছি, তার মানে এখানে 4 দিয়ে গুণ হবে। এখানে 5 দিয়ে গুণ করেছি, তার মানে এখানে 5 দিয়ে গুণ হবে। 4 12 48 আর 5 15 75। তাহলে দেখো এখানে 48 টাকার জিনিস কত? 75 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে? তাহলে 75 থেকে 48 বাদ যাবে। যদি আমি বাদ দিই তাহলে এখানে হবে 7 5 27। অর্থাৎ এখানে 48 টাকার জিনিস কত? 27 টাকায় লাভ হয়েছে। তাহলে একে লাভ হবে 27/48 আর 100তে কত? এখানে 4 দিয়ে যদি কাটাকুটি করি 4 25 100 আর 4 12 48। এখানে 3 দিয়ে 3 4 12, 3 9 27। তাহলে 5 9 45 5 হাতে 4, 9 2 18 আর 4 22 4। তাহলে 225, 4 5 20, 25, 4 6 24। 1 পয়েন্টের জন্য 0, 4 2 8 20, 4 5 20। তাহলে 56.25 কি %? তাহলে 56.25% কি এটা লাভ হয়েছে। দেখো এখানে বলেছে এক ব্যক্তি এত টাকায় এতটি কমলালেবু ক্রয় করে এবং এত টাকায় এতটি কমলালেবু বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হলো। তাহলে দেখো এখানে কমলালেবু আর মূল্য, এখানে বলেছে এক ব্যক্তি 8 টাকায় 7টি কমলালেবু। তাহলে 7টি কমলালেবু কত টাকায়? 8 টাকায়। তারপরে বলেছে 8টি কমলালেবু 7 টাকায়। তাহলে 8টি কমলালেবু 7 টাকায়। তাহলে 8 টাকায় 7টি কমলালেবু কি ক্রয় করে? তাহলে এটা হবে সিপি। আর 7 টাকা 8টি কমলালেবু বিক্রয় করে, এটা হবে তাহলে এসপি। তাহলে দেখো এখানে এই দুটোর মান সমান করতে হবে, অর্থাৎ কমলালেবুর পরিমাণটা সমান করতে হবে। তাহলে এখানে উপরে 8 দিয়ে গুণ করতে হবে আর নিচে 7 দিয়ে। তাহলে আমি উপরে এখানে 8 দিয়ে গুণ করেছি মানে এখানেও 8 দিয়ে গুণ করব, আর এখানে 7 দিয়ে গুণ করেছি মানে এখানেও 7 দিয়ে গুণ করব। তাহলে 27টা 56 আর 27টা 56। এখানে কত? 8 8 64 আর 7 7 49। তাহলে এর ডিফারেন্স কত হচ্ছে? 64 থেকে 49 হচ্ছে। তাহলে বিয়োগ করলে 5 15। তাহলে দেখো এখানে সিপি অর্থাৎ ক্রয় মূল্য 64 টাকায় ক্রয় করে এসপি অর্থাৎ বিক্রয় মূল্য 49 টাকায় বিক্রি করছে, তাহলে নিশ্চিত পরিমাণে ক্ষতি হচ্ছে। তাহলে 64 টাকায়
উপর ক্ষতি হয় 64 টাকায় ক্ষতি হয় 15 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয় 15/64, আর 100 টাকায় তাহলে ক্ষতি হয় কত? এখানে কত কী চেয়েছে? এখানে 8টি কমলালেবু 60 টাকায় 8টি কমলালেবু বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হচ্ছে, পার্সেন্টেজ আমার বের করতে হবে। তার জন্য আমার 100 করেছি এখানে। এবার কাটাকুটি করতে হবে। 4 দিয়ে 4 25 100, 4 দিয়ে 4 1 4, আর 4 6 24, আর যাচ্ছে না। 15 আর 25 গুণ করতে হবে। তাহলে 25 আর 15, 5 5 25, 5 2 10, 12, 25, 5 5 আর 2 7, 3, 375/16। তাহলে 375/16, তাহলে 375 ভাগ করতে হবে। এবার না, এখানে তোমার হচ্ছে ভাগ করার দরকার নেই, 375/16 এইটাই আসে। আর এখানে কি হয়েছে? ক্ষতি হয়েছে, যেহেতু সিপি অর্থাৎ ক্রয় মূল্য 64 টাকা আর এসপি অর্থাৎ বিক্রয় মূল্য 49 টাকা হয়েছে। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্যের মান কম, সুতরাং এখানে কি? এখানে ক্ষতি হয়েছে। তাহলে এখানে 375/16% ক্ষতি। তাহলে 375/16% ক্ষতি, এইটা হবে অ্যান্সার। তারপর এক ব্যক্তি এত টাকায় 12টি ডিম ক্রয় করে, 14 টাকায় 10টি ডিম বিক্রয় করলে লাভ বা ক্ষতি হয় কত? তাহলে দেখো, ডিম আর মূল্য, তাহলে 12টি ডিম 15 টাকায় ক্রয় করে, তাহলে 12টি ডিম কত? মূল্য কত? 15 টাকায় ক্রয় করে, অর্থাৎ ক্রয় মূল্য অর্থাৎ বলতে সিপি, কস্ট প্রাইস। এবার বলছে 14 টাকায় 10টি বিক্রয় করে, তাহলে 10টি বিক্রয় করছে কত? 14 টাকায়, তাহলে এটা বিক্রয় মূল্য অর্থাৎ এসপি। এবার কি 12 আর 10 কি আমার এখানকার মান, আর এই মান আমার সমান করতে হবে। তাহলে 12 আর 10-এর লসাগু করব। 12 10, 2 দিয়ে 6, 5 5 6 30 60। তাহলে এখানে আমার 5 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে এখানেও 5 দিয়ে গুণ, এখানে যদি 6 দিয়ে গুণ করি, এখানেও 6 দিয়ে গুণ। তাহলে 5 12 60, 6 10 60। এখানে 5 15 75, আর এখানে 4 6 24, 4 হাতে 2, 6 1 6, আর 2 84। তাহলে 84 হয়েছে। এবার 75 টাকায় ক্রয় করে সেটা 84 টাকায় বিক্রি করছে, তাহলে এখানে লাভ কত হচ্ছে? এখানে যদি 84 দিয়ে 75 বিয়োগ করি, তাহলে হবে 9 টাকা লাভ করছে। তাহলে 75-এর উপরে 9 টাকা লাভ করছে, অর্থাৎ ক্রয় মূল্যের উপরে 9 টাকা লাভ করছে। ক্রয় মূল্য কত? 75। তাহলে এখানে 75-এর উপর 9 টাকা লাভ করছে। একে 9/75 টাকা লাভ করছে, তাহলে 100-তে কত? যেহেতু পার্সেন্ট আমার চেয়েছে, তাই আমার 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কাটাকুটি যদি করি, এখানে 4, এখানে 3, 3 3 9, 3 4 12%। তাই লাভ কত? 12% লাভ। তারপর এক ব্যক্তি 5 টাকা 16টি কলা ক্রয় করে এবং
5 টাকায় 12টি কলা বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হয়? দেখো এখানে তাহলে কলা আর এখানে মূল্য, এর বলছে 5 টাকায় 16টি কলা ক্রয় করে, তাহলে 16টি কলা কত মূল্য 5 টাকা, এটা কি ক্রয় করছে, তাহলে এটা সিপি অর্থাৎ কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য। তারপরে 5 টাকায় 12টি কলা বিক্রয় করে, তাহলে 12টি কলা 5 টাকায় বিক্রয় করে অর্থাৎ এটা কি এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। এবার আমার পরিমাণটা সমান করতে হবে অর্থাৎ কলার পরিমাণটা সমান করতে হবে, সিপি আর এসপি সমান করতে হবে। তাহলে এখানে দেখো 16 আর 12 লসাগু করব, 16 12, 4 দিয়ে 4 4 16, 3 4 12, 3 4 12, 4 12 48, তাহলে আমার এখানে 48 করতে হবে, তাহলে 3 16 48, এখানে 4 12 48, এখানে 3 দিয়ে গুণ করেছি তাহলে এখানেও 3 দিয়ে গুণ হবে, এখানে 4 দিয়ে গুণ করেছি এখানেও 4 দিয়ে গুণ হবে, তাই 3 5 15 আর 4 5 20, অর্থাৎ 15 টাকার জিনিস আমি কি 20 টাকায় বিক্রি করছি, তাহলে কত লাভ হচ্ছে 5 টাকা লাভ হচ্ছে। তাহলে এখানে বলেছে বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হয়, এখানে পার্সেন্টেজে লাভ বা ক্ষতি আমার বের করতে হবে অর্থাৎ ক্রয় মূল্যের উপরে তাহলে বের করতে হবে, তাহলে ক্রয় মূল্য যখন 15 টাকা তখন লাভ হচ্ছে কত 5 টাকা, একে 5/15, 100তে কত 5 দিয়ে 3 5 15, তাহলে 100/3, তাহলে এখানে 100 আসবে, 3 33 99 1, তাহলে 33/3 33/3% কি এখানে যেহেতু ক্রয় মূল্য 15 টাকা আর বিক্রয় মূল্য 20 টাকা, তাহলে কি লাভ হচ্ছে, তাহলে 33/1/3% লাভ, এইটা হবে অ্যান্সার। তারপর কোনো দ্রব্যের মূল্য এত % হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান 30 টাকায়, দ্রব্যটির প্রকৃত মূল্য কত? তাহলে দেখো এখানে কেমনভাবে করতে হবে, এখানে দেখো বলছে কোনো দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান 30 টাকায়, তাহলে দ্রব্যটির প্রকৃত মূল্য কত? তাহলে এখানে দেখো 15% হ্রাস পাওয়ায়, তাহলে প্রথমে 15%টা নেব, তাহলে 15% কি হ্রাস, তাহলে 15% সমান কত 15 বাই এই পার্সেন্টের জন্য 100 তলায়, তাহলে 3 5 15 20, তাহলে 3/20। এখানে দেখো এই 3টা কি অ্যাকচুয়ালি হ্রাসপ্রাপ্ত মূল্য, এটা হ্রাসপ্রাপ্ত মূল্য, আর 20টা কি 20টা হচ্ছে পূর্বে মূল্য, পূর্বে মূল্য। এবার দেখো লিখছি আমি পূর্বে বর্তমান, দেখো পূর্বে এখানে প্রাইস লিখছি, পূর্বে যদি প্রাইস বলতে মূল্য 20 টাকা যদি থাকে কোনো দ্রব্যের, আর এখানে যেহেতু 15% হ্রাস পেয়েছে আর 15% থেকে পেয়েছি কি আমি 3/20, তাহলে উপরে এটা কি হ্রাসপ্রাপ্ত মূল্য, তাই 3 যদি হ্রাস পায় তাহলে বর্তমান মূল্য কত হবে, পূর্বে ছিল 20 টাকা সেখান থেকে 3 হ্রাস পাচ্ছে, তাহলে বর্তমান মূল্য তার কত 17 টাকা, 20 থেকে 3 বাদ যাবে তাহলে 17 টাকা, বা এখানে 17 ইউনিট হিসাবে ধরতে পারো যে 20 ইউনিট যদি মূল্য হয় আর এখানে তাহলে 3 ইউনিট যদি বাদ যাবে তাহলে এখানে 17 ইউনিট তার বর্তমান মূল্য। তাহলে এখানে ইউজ কী হবে, ইউজ অর্থাৎ ব্যবহার, তাহলে উল্টোটা হবে
তাহলে এখানে 17 হবে, আর 20টা এখানে হবে। এবার দেখো বলেছে কোনো দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান। কত? 2 কিলোগ্রাম বেশি পান। তাহলে আগে যদি 17 ইউজ হতো, 17 ইউনিট ইউজ হতো, এখন কত ইউজ হচ্ছে? 20 ইউনিট। তাহলে এই 20 থেকে যদি 17 বাদ দেয়, তাহলে সেটা কত হবে? 3 ইউনিট। আর এই 3 ইউনিটের মূল্য কত? এই তো 2 কিলোগ্রাম। তার কারণ কি? 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম বেশি পাচ্ছে। তাই 3 ইউনিটের পরিমাণ কত? এখানে লিখছি 3 ইউনিটের পরিমাণ অর্থাৎ ইকুইভ্যালেন্ট 2 কেজি। তাহলে 1 ইউনিটের পরিমাণ কত? 2/3 কেজি। 1 ইউনিটের পরিমাণ 2/3 কেজি। এর বলছে দ্রব্যটির প্রকৃত মূল্য কত? দ্রব্যটির প্রকৃত মূল্য বলতে আগে কি মূল্য ছিল সেইটা। তাহলে দ্রব্যটির প্রকৃত মূল্য কত চেয়েছে? তাহলে দেখো এখানে যে এই 1 ইউনিটের পরিমাণ 2/3 কেজি পেয়েছি, তাহলে 17 ইউনিটের পরিমাণ কত হবে? এখানে 17 ইউনিট সমান 2/3 গুণ 17। তাহলে 17 2 34 3 কেজি। দেখো এখানে যদি বলতো দ্রব্যটির প্রকৃত মূল্য কত চেয়েছে, অর্থাৎ আগে পূর্বে মূল্য কত সেটা বার করতে, এখানে যদি বর্তমান মূল্য বার করতে বলতো তখন আমি 20টা নিতাম, অর্থাৎ 20 কেজির মূল্য এখানে 17 বদলে তখন আমি 20টা নিতাম, যে 20 কেজির মূল্য বা 20 ইউনিটের পরিমাণ তখন এত কেজি হতো। কিন্তু এখন এখানে যেহেতু দ্রব্যটির প্রকৃত মূল্য চেয়েছে, সুতরাং এখানে 17 ইউনিট নিয়ে মানে অর্থাৎ আগের যে পরিমাণ সেই পরিমাণটা নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে আগের পরিমাণ কত? 17 ইউনিট। তাই 17 ইউনিট থেকে আমি কত পাচ্ছি পরিমাণ? 34.3 কেজি। তাহলে এই যে 34.3 কেজির মূল্য কি? 30 টাকা। 30 টাকার জন্যই তো হেরফের হচ্ছে। এখানে ভালো করে আবার বুঝতে হবে, কোনো দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান 30 টাকায়। তাহলে দ্রব্যটির প্রকৃত মূল্য কত? তাহলে 34.3 কেজির মূল্য কত? এই 30 টাকা তো। তাহলে 34/3 কেজির মূল্য 30 টাকা। তাহলে 1 কেজির মূল্য কত হবে? 30/34/3। তাহলে 30/34, আর 3টা উপরে উঠে যাবে, 3, 2 দিয়ে কাটাকুটি করলে 15, আর এখানে কত? 17, 3 15 45/17। তাহলে এখানে যদি আমি ভাগ করি 17 45, তাহলে 17 2 34, 1 1, তাহলে 11 17। তাহলে দ্রব্যটির প্রকৃত মূল্য কত? 2 পূর্ণ 11/17। তাহলে 2 পূর্ণ 11/17 টাকা। এটা হবে অ্যান্সার। তারপর বলছে কফির মূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পান 225 টাকায়। তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? তাহলে এখানে দেখো বলেছে 10% হ্রাস পাওয়ায়, তাহলে এখানে 10% কি হ্রাস, তাহলে কি 10/100, এই 0 0 কাটা যাচ্ছে, তাহলে 1/10। তাহলে কি এইটা কি হ্রাসপ্রাপ্ত মূল্য, ইউনিটে 1 ইউনিট হ্রাসপ্রাপ্ত মূল্য, আর 10 ইউনিট কি পূর্বে মূল্য। এটা পূর্বে মূল্য। তাহলে এখানে দেখো পূর্বে বর্তমান, তাই পূর্বে যদি প্রাইস, এই যে পূর্বে মূল্য কত? 10 টাকা, আর একটা কি হ্রাস পাচ্ছে, তাহলে পূর্বে মূল্য যদি 10 টাকা বা 10 ইউনিট হয়, তাহলে বর্তমান মূল্য কত হবে? 1 কমবে, 10-এর থেকে 1 কমবে, 9 ইউনিট।
বা 9 টাকা হিসাবে ধরতে পারো তুমি। এবার বলছে এটা আমি প্রাইস পেলাম, এবার আমি ইউজ কি এ উল্টে যাবে, তাহলে এখানে 9 হবে, এখানে 10 হবে। এবার দেখো আগে ইউজ কত ছিল 9 ইউনিট, এখন ইউজ কত 10 ইউনিট, তাহলে কি এখানে কি 1 ইউনিট বেড়েছে। সেই 1 ইউনিট এখানে কি বলেছে যে 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পান। তাই 9 ইউনিট থেকে 10 ইউনিট হয়েছে, 1 ইউনিট বেড়েছে, সেই 1 ইউনিটের মান কত, এই 25 কিলোগ্রাম বেশি পায়। তাহলে এই 1 ইউনিটের মান কত, এই 25 কিলোগ্রাম, তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট 25 কেজি। তাহলে এখানে 10 ইউনিটের মান কত হবে, এখানে 10 ইউনিটের মান 10 গুণ 25, 10 গুণ 25 সমান 250 কেজি। আর এখানে যদি 9 ইউনিট বের করি, তাহলে এখানে 9 গুণ 25 সমান 225 কেজি। এবার দেখো বলেছে তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত। মূল্য হ্রাসের পর অর্থাৎ বর্তমানে আমার বের করতে হবে, অর্থাৎ 250 কেজির মূল্য এখন কত, 250 কেজি কফির মূল্য এখন কত 225 টাকা। যদি বলতো পূর্বে মূল্য কত, তখন আমি এখানে লিখতাম 225 কেজি কফির মূল্য 225 টাকা। কিন্তু এখানে কি বলেছে তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত। তাহলে মূল্য হ্রাসের পর তখন আমি কত পাচ্ছি 225 কেজি, এই 250 কেজি পাচ্ছে, তাই 250 কেজির মূল্য কত 225 টাকা। তাহলে এখানে লিখব 250 কেজি কফি পাওয়া যায় কত এখন 225 টাকায়। তাহলে 1 কেজি কফি পাওয়া যাবে 225 বাই 250, তাহলে এখানে 9 আর এখানে কত 10, 25 দিয়ে কাটাকুটি করলে, তাহলে এখানে তলায় একটা শূন্য, তাহলে 0.9 টাকা। তাহলে এখানে প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত 0.9 টাকা। দেখো এখানে বলেছে চায়ের মূল্য এত % হ্রাস পাওয়ায় এক ব্যক্তি এত কিলোগ্রাম চা বেশি পান এত টাকায়, তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য ও প্রকৃত মূল্য কত। দেখো 25% কি হ্রাস পাচ্ছে, এখানে কি 25% হ্রাস চায়ের মূল্য, তাহলে কি 25% হ্রাস, তাহলে 25% সমান কত 25 বাই 100, কাটাকুটি করলে এখানে উপরে 1 আর নিচে 4, তাহলে 1/4। তাহলে একটা কি যেহেতু হ্রাস পাচ্ছে, তাহলে কি এটা হ্রাসপ্রাপ্ত মূল্য, আর 4টা কি পূর্বে মূল্য। তাহলে দেখো এখানে লিখছি পূর্বে বর্তমান, তাহলে পূর্বে কি প্রাইস কত ছিল অর্থাৎ মূল্য কত ছিল, এখানে মূল্য কত 4 ইউনিট, কিন্তু এখানে 25% হ্রাস পাচ্ছে, আর 25% হ্রাস পাচ্ছে সেখান থেকে আমি পেয়েছি 1/4, অর্থাৎ 4-এ 1 হ্রাস পাচ্ছে। তাহলে বর্তমান মূল্য কত, 4 থেকে 1 বাদ যাবে, অর্থাৎ কত 3 ইউনিট বা 3। তাহলে ইউজ কী হবে, ইউজ সর্বদা প্রাইজের উল্টো হবে, অর্থাৎ প্রাইজের সাথে ইউজের কি ব্যস্ত সম্পর্ক, প্রাইজের সাথে ইউজের ব্যস্ত সম্পর্ক। তাহলে ইউজ এখানে উল্টে যাবে, অর্থাৎ 3টে এখানে আসবে আর 4টে এখানে আসবে। তাহলে দেখো এখানে চায়ের মূল্য 25% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 25 কিলোগ্রাম চা বেশি পান কত 45 টাকায়, 25 কিলোগ্রাম চা বেশি পাচ্ছে। তাহলে আগে যদি 3 ইউনিট চা পেতো বা 3 কেজি চা পেতো, আমি যদি কেজি হিসেবে ধরি 3 কেজি চা পেতো, এখন সেখানে পাচ্ছে কত 4 কেজি, বা 3 ইউনিট যদি চা পেতো তাহলে এখন পাচ্ছে 4 ইউনিট,
তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে না? এর বলছে চায়ের মূল্য 25% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 25 কিলোগ্রাম চা বেশি পান। 25 কিলোগ্রাম চা বেশি পান, তাহলে সেই 1 ইউনিটের মান তাহলে কত? এখানে এই 25 কিলোগ্রাম চা বেশি পাচ্ছে, এখানে 3 ইউনিট হিসেবে বের করেছি, এখানে ইউনিট হিসেবে বের করেছি যে 3 ইউনিট থেকে 4 ইউনিট হচ্ছে, অর্থাৎ 1 ইউনিট বেশি পাচ্ছে। আর এখানে সেই মানটা কত বলে দেওয়া আছে? 25 কিলোগ্রাম চা বেশি পান, অর্থাৎ 1 ইউনিটের মান কত? 25 কেজি। তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট কত? 25 কেজি। তাহলে 1 ইউনিটের মান যদি 25 কেজি হয়, তাহলে 4 ইউনিটের মান কত? 4-এর সাথে তাহলে কি 25 গুণ হবে, তাহলে 4 গুণ 25 সমান কত? 100 কেজি। আর এখানে 3 ইউনিটের মান কত? তাহলে 3-এর সাথে 25 গুণ হবে, 3 গুণ 25 সমান কত? 75 কেজি। এবার দেখো বলেছে যে চায়ের মূল্য 25% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 25 কিলোগ্রাম চা বেশি পান কত? 45 টাকায়। তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য ও প্রকৃত মূল্য কত? এক চেয়েছে চায়ের মূল্য, অর্থাৎ পূর্বে মূল্য কত আর প্রকৃত মূল্য কত চেয়েছে। তাহলে পূর্বে 75 কেজি চা পাওয়া যেত কত? 45 টাকায়। তাহলে এখানে 75 কেজি চা পাওয়া যেত, এখানে ইকুইভ্যালেন্ট না, 75 কেজি চা পাওয়া যেত কত? 45 টাকায়। তাহলে 1 কেজি চা পাওয়া যেত কত? 45/75। 3×15 45, 5×15 75। এবার কি 3-এর 5, এটা কি টাকা, তাই টাকা থেকে পয়সায় পরিণত করতে গেলে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3-এর 5 গুণ 100, 5 দিয়ে 5 দুগুণ 10 20, তাহলে কি 60 পয়সা। তাহলে 60 পয়সা পেলাম। এবার বলেছে প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য আর প্রকৃত মূল্য, এটা কি পেলাম আমি? এটা পেলাম প্রকৃত মূল্য, অর্থাৎ আগে চায়ের মূল্য, অর্থাৎ 60 পয়সাটা কি এখানে 60 পয়সাটা আমি কী পাচ্ছি? 60 পয়সাটা প্রকৃত মূল্য পেলাম, যেহেতু আমি 75 নিয়ে করেছি তাই আমি প্রকৃত মূল্য পেলাম 60 পয়সাটা। এইবার মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য কত হবে? তাহলে আমার 100 কেজি তখন চায়ের মূল্য কত পাবো? মূল্য হ্রাসের পর, অর্থাৎ বর্তমান, তার মানে বর্তমানে 100 কেজি চায়ের মূল্য কত পাবো? 45 টাকায়। তাহলে এখানে 100 কেজি চা পাবো 45 টাকায়। তাহলে 1 কেজি চা পাবো 45/100 টাকায়। তাহলে এখানে কাটাকুটি করলে এখানে কাটাকুটি করার দরকার নেই, এটা 45/100 টাকা এটাই থাক। এবার যদি আমি যখন পয়সায় পরিণত করব, তাহলে 100 দিয়ে গুণ হবে, তাহলে 45/100 গুণ 100, তাহলে 100 কাটা যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 45 পয়সা। তাহলে এখানে দেখো বলছে যে তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য কত? তাহলে মূল্য হ্রাসের পর কত? 45 পয়সা। আর প্রকৃত মূল্য কত? 60 পয়সা। তাহলে 45 পয়সা 60 পয়সা এখানে আসে, তাহলে এইটাই হবে অ্যান্সার। তারপর চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি এত কিলোগ্রাম চিনি কম পান 110 টাকায়, তবে প্রতি কিলোগ্রাম চিনির নতুন মূল্য কত? তাহলে দেখো 10% বৃদ্ধি, তাই 10% বৃদ্ধি সমান কত? 10/100, 0 0 কাটা যাচ্ছে, তাহলে 1/10। তাহলে একটা কি বৃদ্ধিপ্রাপ্ত মূল্য আর 10টা কি পূর্বে মূল্য, তাহলে পূর্বে বর্তমান।
তাহলে দেখো প্রাইস পূর্বে যদি মূল্য, এটা অ্যাকচুয়ালি কি এটা লিখছি আমি, এটা বৃদ্ধিপ্রাপ্ত মূল্য, এটা বৃদ্ধিপ্রাপ্ত মূল্য, আর এটা কি পূর্বে মূল্য, পূর্বে মূল্য। তাহলে পূর্বে মূল্য যদি 10 টাকা থাকে, তাহলে বর্তমান কত 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে 10% থেকে 1/10 পেয়েছি, তাহলে পূর্বে যদি 10 টাকা থাকে, তাহলে এখানে তার থেকে কি 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমান কত 11 টাকা। তাহলে ইউজ কী হবে, এখানে 11 উল্টে যাবে, আর এখানে 10, যেহেতু ব্যস্ত সম্পর্ক। এবার দেখো এখানে পূর্বের থেকে, পূর্বে 11 ইউনিট যদি ইউজ হতো, এখন 10 ইউনিট ইউজ হয়, তাহলে 1 ইউনিট কি হ্রাস পেয়েছে, যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই। এর বলছে চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চিনি কম পান, বৃদ্ধি পাওয়ার জন্য কি 2 কিলোগ্রাম চিনি কম পাচ্ছে। আর এখানে আগে কি 11 ইউনিট ছিল, আর এখন কত 10 ইউনিট, আর সেখান থেকে পাচ্ছে কি 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান কত, এই 2 কিলোগ্রাম, যেহেতু 2 কিলোগ্রাম চিনি কম পাচ্ছে, তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট কত 2 কেজি। তাহলে 1 ইউনিটের মান 2 কেজি হলে 10 ইউনিটের মান কত হবে, 10 গুণ 2 সমান কত 20 কেজি। আর তাহলে 11 ইউনিটের মান কত হবে, 11 গুণ 2 সমান কত 22 কেজি। এবার দেখো এখানে বলেছে তবে প্রতি কিলোগ্রাম চিনির নতুন মূল্য, নতুন বলতে কি এখানে বর্তমান মূল্য চেয়েছে, তাহলে বর্তমান কত পাচ্ছি আমি, কত কিলোগ্রাম চিনি পাচ্ছি, 20 কেজি চিনি পাচ্ছে। তাহলে এখানে 20 কেজি চিনির মূল্য কত, 110 টাকা। 1 কেজি তাহলে চিনির মূল্য কত হবে, 110 বাই 20, 0 0 কাটা যাচ্ছে। এখানে যদি 11/2 আসছে, তাহলে 11 যদি ভাগ করি, 5 2 10, 1/2, 5 পূর্ণ 1/2 টাকা, তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে গমের মূল্য 12% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম কম পান 56 টাকায়, তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য কত। তাহলে দেখো 12% বৃদ্ধি, 12% সমান 12/100, তাহলে 4 দিয়ে কাটাকুটি করলে 3, আর তলায় 25, তাহলে 3/25। 3টা কি বৃদ্ধিপ্রাপ্ত মূল্য, আর 25টা কি পূর্বে মূল্য। তাহলে দেখো এখানে পূর্বে বর্তমান, পূর্বে প্রাইস তাহলে কত ছিল, পূর্বে প্রাইস 25 ইউনিট, আর 3 ইউনিট কত বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমান প্রাইস কত হবে 28 ইউনিট। তাহলে ইউজ কী হবে, ইউজ উল্টে যাবে, 28টা এখানে আসবে আর 25টা এখানে হবে। তার কারণ হচ্ছে কি প্রাইস আর ইউজ ব্যস্ত সম্পর্ক, তাই উল্টে যাবে। দেখো এখানে 28 ইউনিট থেকে বৃদ্ধি পাওয়ার জন্য এখানে 25 ইউনিট হচ্ছে, সুতরাং কি 3 ইউনিট ইউজ কি 3 ইউনিট কমে গিয়েছে। দেখো এখানে বলেছে গমের মূল্য 12% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম কম পান, তাহলে 2 কিলোগ্রাম গম কম পাচ্ছে। এখানে আগে 28 ইউনিট ইউজ হতো, কিন্তু এখন হচ্ছে 25 ইউনিট, তাহলে কত 3 ইউনিট কম ইউজ হচ্ছে। তাহলে এই 3 ইউনিটের মান কত, এই 2 কিলোগ্রাম, তাহলে 3 ইউনিট ইকুইভ্যালেন্ট 2 কেজি, তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট কত হবে 2/3 কেজি। তাহলে 25 ইউনিটের মান কত, 25 ইউনিটের মান 25 গুণ এই 2/3, 1 কেজির মান তোমার হচ্ছে 2/3 কেজি, এই 1 ইউনিটের মান 2/3 কেজি। তাহলে এখানে
25 গুণ 2/3 হবে। তাহলে এখানে কত হবে? 25 দুগুণ 50/3 কেজি। আর এখানে 1 ইউনিটের মান 2/3 কেজি, তাহলে 28 ইউনিটের মান কত হবে? তাহলে 2/3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 28 দুগুণ কত? 56 কেজি। তাহলে এই যে এখানে দেখো বলেছে তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য কত। তাহলে প্রকৃত মূল্য মানে কত? আগের মূল্য। তাহলে এখানে দেখো 56 কেজি এখান থেকে বের করতে হবে। তাহলে 56 কেজির মূল্য কত? 56 টাকা। তাহলে 56/3 কেজি তার মূল্য কত? 56 টাকা। তাহলে 1 কেজির মূল্য কত? 56/56/3 সমান 56/56, 3টা উপরে চলে যাবে, 56 কাটা যাবে, তাহলে কত? 3 টাকা। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল কম পান 75 টাকায়, তবে মূল্য বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের নতুন মূল্য প্রকৃত মূল্য কত? তাহলে 25% বৃদ্ধি, তাহলে 25%, তাহলে 25/100 কাটাকুটি করলে 1 আর 4, তাহলে 1/4। তাহলে একটা কি বৃদ্ধিপ্রাপ্ত মূল্য আর 4টা কি পূর্বে মূল্য। তাহলে এখানে পূর্বে আর বর্তমান। পূর্বে প্রাইস যদি 4 ইউনিট হয়, যেহেতু 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 25% থেকে কি আমি পেলাম 1/4। তাহলে সেখান থেকে যদি 4 ইউনিট পূর্বে মূল্য হয়, তার থেকে কি 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে, তাহলে বর্তমান মূল্য কত? 5 ইউনিট। ইউজটা তাহলে কী হবে? উল্টে যাবে, 5 4। তাহলে দেখো এখানে 2 কিলোগ্রাম চাল কম পান, তাহলে এর ডিফারেন্স কত? 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান কত? 2 কেজি। তাহলে এক্ষেত্রে 1 ইউনিটের মান যদি 2 কেজি হয়, 4 ইউনিটের মান কত? গুণ 2, 8 কেজি। আর 5 ইউনিটের মান কত? গুণ 2, 10 কেজি। এবার বলছে তবে মূল্য বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের নতুন মূল্য ও প্রকৃত মূল্য কত? তাহলে নতুন মূল্য কত? নতুন মূল্য বের করতে গেলে এখান থেকে বার করতে হবে। তাহলে 8 কেজির মূল্য, এটা বর্তমান, তাহলে 8 কেজির মূল্য কত? 75 টাকা। তাহলে 8 কেজির মূল্য 75 টাকা। তাহলে 1 কেজির মূল্য কত? 75/8 টাকা। এবার বলছে প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য বলতে কি আগের মূল্য। তাহলে এখানে 10 কেজির হিসেবে বার করতে হবে। তাই আগে 10 কেজির মূল্য কত ছিল? 75 টাকা। তাহলে এখানে 10 কেজির মূল্য 75 টাকা। তাহলে 1 কেজির মূল্য কত? 75/10, তাহলে কত? 7.5 টাকা। তাহলে নতুন মূল্য ও প্রকৃত মূল্য, নতুন মূল্য কত? 75/8, আর প্রকৃত মূল্য কত? 7.5 টাকা। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর বলছে এক অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়, ব্যক্তির শতকরা লাভের হার কত? তাহলে দেখো দুবার কথা ছিল কি 1 কিলোগ্রাম, তাহলে 1 কেজি দেওয়ার কথা ছিল। 1 কেজির মান কত? গ্রাম যদি পরিণত করি 1000 গ্রাম। কিন্তু সেই ব্যক্তি কত 1000 গ্রাম কি দিচ্ছে? 1000 গ্রাম দিচ্ছে না। তাহলে দিচ্ছে কত? 950 গ্রাম। তাহলে 1000 গ্রামের বদলে দিচ্ছে 950 গ্রাম। এবার দেখো বলছে যে এক অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়, তাহলে ব্যক্তির শতকরা লাভের হার কত? তাহলে তার লাভ কত? দেখো 1000 গ্রামের পরিবর্তে কত দিচ্ছে?
50 গ্রাম যেহেতু দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেওয়ার কথা ছিল কত 1000 গ্রাম, কিন্তু দিচ্ছে কত 950 গ্রাম। তাই 950 গ্রামে তার লাভ হচ্ছে কত 50 গ্রাম লাভ হচ্ছে। তাহলে 1000 থেকে 950 বাদ দিলে সেটা লাভ হচ্ছে, অর্থাৎ 50 গ্রাম লাভ হচ্ছে। তাহলে 1 গ্রামে তার লাভ হবে কত 50/950। এখানে শতকরা লাভ যেহেতু বলেছে, তাহলে 100 গ্রামের লাভ হবে কত 100 দিয়ে গুণ করতে হবে। 0 0 কাটা যাচ্ছে, 5 দিয়ে 5 19 95। তাহলে 100/19, 5 19 95, 5, তাহলে 5/19%। তাহলে 5/19%, এইটা হবে তার শতকরা লাভ। দেখো এখানে বলেছে এক অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, ব্যক্তির শতকরা লাভের হার কত? তাহলে দেখো এখানে দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রাম দেওয়ার কথা ছিল, তাহলে 1 কেজি সমান কত 1000 গ্রাম। কিন্তু 1000 গ্রাম তো দিচ্ছে না, দিচ্ছে কত 900 গ্রাম, অর্থাৎ 1 কিলোগ্রামের পরিবর্তে কত দিচ্ছে 900 গ্রাম। তাহলে দিচ্ছে কত সেই ব্যক্তিটি 900 গ্রাম। তাহলে সেক্ষেত্রে তার লাভ কত হচ্ছে 100 গ্রামের লাভ হচ্ছে। আর এখানে বলেছে অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, অর্থাৎ যে মূল্যে ক্রয় করেছে সেই মূল্যেই তোমার হচ্ছে বিক্রয় করছে। তাহলে এক্ষেত্রে লাভটা কী হচ্ছে, যে 900 গ্রাম জিনিস দিয়ে তার 100 গ্রামের লাভ হচ্ছে। এখানে দেখো দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, কিন্তু দিচ্ছে 900 গ্রাম। সুতরাং যেহেতু 900 গ্রাম দিচ্ছে, তাই 900 গ্রামের উপরেই আমার বার করতে হবে যে কত লাভ হচ্ছে। এখানে কিন্তু 1000 গ্রামের উপর বার করলে হবে না, তাহলে আমার 900 গ্রামের উপরে বার করতে হবে। তাহলে 900 গ্রামে লাভ হয় কত 100 গ্রাম লাভ হচ্ছে। 1 গ্রামে লাভ হয় কত 100/900। এখানে বলছে শতকরা লাভ, তাই শতকরা লাভ বলতে কি 100তে কত, এই 0 কাটা যাচ্ছে, এই 0 কাটা যাচ্ছে, তাহলে কত হচ্ছে 100/9, 100, 9 11 99, 1 11 পূর্ণ 1 9%। তাহলে 11 পূর্ণ 1/9%, এটা হবে অ্যান্সার। তারপর এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে 80 সেমি কাপড় দেয়, ব্যক্তির শতকরা লাভ কত? তাহলে দেখো এখানে যে এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে, এখানে প্রতি মিটার কাপড়ের পরিবর্তে কত দিচ্ছে 80 সেন্টিমিটার কাপড়। তাহলে 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার। দেওয়ার কথা ছিল কত 100 সেন্টিমিটার, কিন্তু 100 সেন্টিমিটার কি দিচ্ছে 100 সেন্টিমিটার দিচ্ছে না, দিচ্ছে কত 80 সেন্টিমিটার। তাই লাভ কত হচ্ছে, দেওয়ার কথা ছিল 100 সেন্টিমিটার, কিন্তু দিচ্ছে কত 80 সেন্টিমিটার। তাই লাভ কত হচ্ছে 20 সেন্টিমিটার লাভ হচ্ছে। তাহলে 80তে তার কত লাভ হচ্ছে 20, যেহেতু দিচ্ছে তা সে 80 সেন্টিমিটার দিচ্ছে কাপড়, সুতরাং 80-র উপরে আমার বের করতে হবে। তাহলে 80তে লাভ তার কত হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে 80 সেন্টিমিটারে তার লাভ হচ্ছে কত 20 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটারে তার লাভ হচ্ছে কত 20/80। তাহলে 100তে কত, এখানে যেহেতু শতকরা লাভ বলেছে তাই 100তে বের করতে হবে। তাহলে 20 দিয়ে কাটাকুটি করলে 4, 4 দিয়ে 25, তাহলে 25%, তাহলে 25% হবে অ্যান্সার। তারপর এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? এখানে দেখো অসৎ ব্যবসায়ী প্রথমত 20% লাভে তো বিক্রি করছে, সঙ্গে দ্রব্যটি ওজনেও 25% কম দিচ্ছে।
তাহলে দেখো এখানে প্রাইস যদি সে যেহেতু 20% লাভে, তা যদি সে 100 টাকায় কেনে তাহলে সে বিক্রি করছে কত? 120 টাকা, যেহেতু 20% লাভে বিক্রি করছে। আর এখানে বলছে দ্রব্যটি ওজনেও 25% কম দেয়, তাহলে ওয়েট 25% হিসেবে বলেছে। তাহলে 100 গ্রাম যদি ওয়েট দেওয়ার কথা তার ছিল, কিন্তু সেখানে দিচ্ছে কত? 25 গ্রাম কম, তাহলে দিচ্ছে কত সে অ্যাকচুয়ালি? 75। তাহলে তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? তাহলে সে দিচ্ছে, প্রথমত লাভ করছে প্রাইসে কত? 120, আবার দিচ্ছে সে 75 গ্রাম, ওজনেও সে কম দিচ্ছে, অর্থাৎ দেওয়ার কথা ছিল তার। দেখো এখানে প্রথমত 100 টাকার থেকে 120 টাকায় সে বিক্রি করছে, আবার এখানে ওয়েটে দেওয়ার কথা ছিল তার 100 গ্রাম বা 100 ইউনিট, সেখানে দিচ্ছে 75 ইউনিট। তাহলে তার লাভটা কত হচ্ছে? 120 থেকে 75 বাদ যাবে, তাহলে কত হচ্ছে? 5, তাহলে 45 ইউনিট লাভ হচ্ছে। তাহলে দেখো এখানে দিচ্ছে সে তো কত? 75 ইউনিট তো দিচ্ছে, মালটা সে কত দিচ্ছে? 75 ইউনিট। তাহলে 75-এ তার লাভ হচ্ছে কত? 45 ইউনিট। তাহলে 75-এ তার লাভ হচ্ছে 45 ইউনিট। তাহলে একে তার লাভ হবে কত? 45/75। তাহলে 100-তে কত? তাহলে 25 দিয়ে যদি কাটাকুটি করি, 4, এখানে 3, 3 15 45, 4 15 60%। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এক অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? তাহলে এখানে কী হবে? প্রাইস 25% লাভে বিক্রি করে, তাহলে তার যদি 100 টাকা যদি প্রাইস হয়, তাহলে 25% লাভ, তার মানে সে বিক্রি করছে কত? 125 টাকা, এবং দ্রব্যটি ওজনেও 25% কম দেয়। তাহলে ওয়েটের ক্ষেত্রে সে যদি 100 গ্রাম তোমার হচ্ছে করে 100 গ্রামের মাল দেওয়ার কথা থাকে, কিন্তু সেখানে দিচ্ছে কত? 25 গ্রাম কম, অর্থাৎ দিচ্ছে কত? 75 গ্রাম। তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? তাহলে দেখো এখানে লাভটা তার কত হবে? 125 থেকে 75 বাদ যাবে, তাহলে 0, আর এখানে 7-তে কয় দাও 12, 5 দাও 12, 50। তাহলে দেখো এখানে সে ওয়েট দিচ্ছে কত? দিচ্ছে তোমার তো 75, অর্থাৎ 75 ইউনিট ওয়েট দিচ্ছে। ওয়েট বলতে কি তার মালের পরিমাণ দিচ্ছে কত? 75 ইউনিট। তাহলে 75 ইউনিটে তার লাভ হচ্ছে কত? 50 ইউনিট। তাহলে 75-এ তার লাভ হচ্ছে 50 ইউনিট। তাহলে একে তার লাভ হবে 50/75 ইউনিট। এবার বলছে শতকরা লাভ কত? তার মানে কি 100 কত? তাহলে 25 দিয়ে যদি কাটাকুটি করি, 3 25 75, আর 25 2 50, তাহলে 200/3। তাহলে 200, 3 6 18 20, 3 6 18, 2/3%। তাহলে 63.2/3%, এইটা হবে অ্যান্সার। তারপর এক অসৎ ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং ওজনেও 20% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? তাহলে দেখো প্রাইস যদি 100 হয়, সেখানে বিক্রি করছে যেহেতু 5% লাভ, তাহলে 100 5 টাকায়। এবার ওজনেও 20% কম দেয়, তাহলে ওয়েট যদি আমি 100 ধরে নিই, 20% কম দেয়, তাহলে 20% কম দেওয়া মানে কি 80 দেয়। তাহলে তার লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 5 25। তাহলে লাভ কিসে হচ্ছে? সে মাল দিচ্ছে কত?
এই 80 ইউনিট মাল দিচ্ছে তো, তাহলে 80 ইউনিটের লাভ হচ্ছে কত? 25 ইউনিট। তাহলে 80 ইউনিটের লাভ হচ্ছে 25 ইউনিট। 25/80, তাহলে 100তে কত? এই শূন্য কাটা যাচ্ছে। এবার 2 দিয়ে 5, এখানে 4, 5 25, 125/4, তাহলে 125, 4 দিয়ে যদি 125 ভাগ করি, 3 4 12, 5, 4 1 4, 1 0, এখানে পয়েন্টের জন্য 0 নিলাম, 4 2 8, 2 0, 4 5 20, তাহলে 31.25%। তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে এক ব্যক্তি 10 টাকায় 12টি দ্রব্য ক্রয় করে, 12 টাকায় 10টি করে দ্রব্য বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হয়। তাহলে দেখো দ্রব্য আর মূল্য, 10 টাকায় 12টি দ্রব্য ক্রয় করে, তাহলে সিপি 12টি দ্রব্য ক্রয় করে কত? 10 টাকায়। এবার 12 টাকায় 10টি দ্রব্য বিক্রি করে, তাহলে এসপি 10টি দ্রব্য বিক্রি করে কত? 12 টাকায়। এবার এখানে এই দুটো সমান করতে হবে। তাহলে দেখো 12 আর 10-এর লসাগু, তাহলে 2 দিয়ে 6 2 12, 5 2 10, 5 4 30, 30 2 60, তাহলে এখানে আমার 60 করতে হবে। তাহলে 5 দিয়ে 5 12 60, আর এখানে 6 দিয়ে 6 10 60, এখানে 5 দিয়ে গুণ করেছি, সুতরাং এখানেও 5 দিয়ে গুণ হবে। এখানে 6 দিয়ে গুণ করেছি, সুতরাং এখানেও 6 দিয়ে গুণ হবে। তাহলে 5 10 50, আর 6 12 কত? 72। তাহলে দেখো এখানে ক্রয় মূল্য 50 টাকা আর বিক্রয় মূল্য 72 টাকা, তাহলে লাভ কত হচ্ছে? 72 থেকে 50 বাদ যাবে, তাহলে 2 2 22 টাকা। তাহলে দেখো সবসময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে বার করতে হয়। তাহলে 50-এ 22 টাকা লাভ, 50-এ 22 টাকা লাভ, 1-এ 22/50 লাভ, 100-তে কত? তাহলে কাটাকুটি করলে এখানে হবে 2, তাহলে 22 2 44%, তাহলে 44% লাভ, এইটা হবে অ্যান্সার। তারপর একটি ছাতার বাজার মূল্য 80 টাকা, কিন্তু 68 টাকায় ছাতাটি বিক্রয় হলে ছাড়ের হার কত? দেখো বিক্রয় মূল্য ইংরেজিতে কি বলে? সেলিং প্রাইস, SELLING, সেলিং প্রাইস। শর্ট ফর্ম কী লিখি? এসপি। এবার দেখো এখানে বলছে বাজার মূল্য, বাজার মূল্য যাকে আমরা বলি ধার্য মূল্য, ধার্য মূল্য ইংরেজিতে যাকে বলে মার্কড প্রাইস, মার্কড প্রাইস, যাকে শর্ট ফর্মে বলা হয় এমপি। তাহলে দেখো এখানে একটি ছাতার বাজার মূল্য 80 টাকা, অর্থাৎ মার্কড প্রাইস কত? 80 টাকা, কিন্তু 68 টাকায় ছাতাটি বিক্রয় হলে ছাড়ের হার কত? তাহলে বিক্রয় মূল্য কত? 68, তাহলে ছাড় কত দিয়েছে?
80 থেকে ছাড় 68 টাকায় বিক্রি করেছে, সুতরাং ছাড় হবে কত? 2 6 এর 7 12, তার মানে 80 থেকে 68 বাদ দিলে কত হচ্ছে? 12। ছাড়ের হার কত বার করতে হবে? আমি এই কথা বলেছিলাম আগে, ছাড় সর্বদা ধার্য মূল্যের উপরে হয়। তাহলে 80-তে ছাড় 12, ধার্য মূল্য কত? 80, তাই 80-তে ছাড় 12, একে কত? 12/80, তাহলে 100-তে কত? তাহলে এটা যদি কাটাকুটি করি, এখানে 5 আর এখানে 4, 4 দিয়ে 3, তাহলে 3 5 15%, তাহলে 15% হবে অ্যান্সার। তারপর এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকায় বিক্রি করায় 25% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য সিপি, এখানে দেখো এখানে দেখো 25% ক্ষতি হয় বলেছে, তাহলে ক্রয় মূল্য বা সিপি তার 25, এখানে বলেছে 150 টাকায় বিক্রি করায় 25% ক্ষতি হয়, তাহলে সে তাহলে কত বিক্রি করছে? ক্রয় মূল্যের ওপর 75% বিক্রি করছে, তাহলে 75% মানে কত? 75/100। ক্রয় মূল্যের ওপরে 25% বলছে 150 টাকা বিক্রি করায় 25% ক্ষতি হচ্ছে, তার মানে কি এক্ষেত্রে ক্রয় মূল্যের 75% সে বিক্রি করছে, তাহলে এই টোটালটা কত পেলাম? টোটালটা অ্যাকচুয়ালি কী পেলাম? এসপি পেলাম, অর্থাৎ বিক্রয় মূল্য পেলাম। তাহলে এই বিক্রয় মূল্যের মান কত দেওয়া রয়েছে? 150 টাকা, কারণ এখানে বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকায় বিক্রয় করলে তাই বিক্রয় মূল্যের মান কত? 150, তাহলে এইটা সমান 150। তাহলে এখানে সিপির মান পাওয়া যাবে। এবার সিপি সমান 150 গুণ 100/75, 75 কাটাকুটি করলে 2, তাহলে 200, তাই সিপি কত? 200 টাকা। তারপর একজন একটি খারাপ কম্পিউটার এত টাকায় কিনে মেরামতির জন্য আরও 200 টাকা ব্যয় করে, কম্পিউটারটি এত টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হয়? তাহলে দেখো এখানে সিপি প্রথমত সে 1200 টাকায় কেনে, তাহলে 1200, তারপরে আরও 200 টাকায় ব্যয় করে, তাহলে 200 টাকা আরও তার ব্যয় হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি সিপি কত? 1400। এবার বিক্রি করে 1680 টাকায়, তাহলে এসপি 1680। বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়? তাহলে দেখো এখানে লাভ কত? বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য বাদ যাবে, তাহলে এখান থেকে এটা বাদ দিলে, এখান থেকে 1680 থেকে 1400 বাদ দিলে 082। এবার বলছে কত লাভ বা ক্ষতি হয়, তাহলে দেখো লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, তাই 1400 280 টাকা লাভ হয়, 280/1400, আর এখানে যেহেতু পার্সেন্টে আছে তাহলে 100 দিয়ে গুণ হবে। 100-তে কত? তাহলে এই দুটো শূন্য কাটা যাচ্ছে, 14 দিয়ে 14 2 28, 20, তাহলে কি 20% লাভ, তাহলে এটা হবে অ্যান্সার। তারপর এক ব্যক্তি 10টি কমলালেবু 8 টাকায় কিনে প্রতিটি এত দামে বিক্রি করলে শতকরা লাভ কত? তাহলে দেখো 10টি কমলা লেবুর ক্রয় মূল্য কত? 8 টাকা, তাহলে একটি কমলা লেবুর ক্রয় মূল্য 8/10 টাকা, তার মানে কত? 0.8 টাকা। তাহলে সিপি এসপি, তাহলে এখানে
একটি কমলালেবুর ক্রয় মূল্য কত? 0.8 টাকা, তাহলে 0.8। এখানে প্রতিটির বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? 1.25, তার মানে একটির বিক্রয় মূল্য কত? 1.25 টাকা। তাহলে এখানে লাভ কত হচ্ছে? লাভ, তাহলে এইটার থেকে এটা বিয়োগ হবে, এইটার থেকে এটা বিয়োগ হবে, তাহলে 1.25 আর 0.8 এটা যদি বিয়োগ করি তাহলে এখানে একটা শূন্য বসবে, 5, 4, 0.45। তাহলে লাভটা সর্বদা কি ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে 0.8-এ লাভ হয় 0.45, একে লাভ হয় 0.45/0.8, আর 100-তে কত? তাহলে দেখো এখানে এই পয়েন্ট উঠে যাচ্ছে, এখানে যেহেতু পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে আর এখানে পয়েন্টের পরে যেহেতু একটা সংখ্যা আছে, তাই তলায় যেহেতু উপরে দুটো সংখ্যা আছে তলায় 10 দিয়ে গুণ হবে। এই শূন্য কাটা যাচ্ছে, এবার 2 দিয়ে কাটলে 5, আর এখানে 4, 5 × 5 = 25, হাতে 2, 4 × 5 = 20 আর 2 22, 225/4। তাহলে 225/4 যদি আমি ভাগ করি 4 দিয়ে, 225, 4 × 5 = 20, 25, 4 × 6 = 24, 1, তাহলে 1/4, অর্থাৎ 56.1/4%। তাহলে এটা হবে অ্যান্সার।